হ্যালো, আসসালামু আলাইকুম। এনটিভির এপিসোডে আপনাদেরকে আবারও স্বাগতম। দিস ইজ আইএস সিরিজ এবং আমরা আজকে আমি ল্যাপটপ দিয়ে কোনো আলোচনা করছি না। আপনারা দেখেন আমার সামনে 4টা সাইন পোস্টিং রয়েছে। একটি হচ্ছে অর্গানাইজেশনস, প্রোগ্রেশনস, প্যারাগ্রাফিং এবং আরেকটি কি পড়েন তো দেখি। ইয়েস, এবং এই 4টি যে আমরা ফ্যাক্টরস দেখতে পাচ্ছি, 4টি ফ্যাক্টরস আসলে রিলেটেড হচ্ছে কোহেরেন্স এবং কোহেশনের সাথে। আমরা বাংলা ভাষায় বলি না সিসি, ঠিক সেরকম কোহেরেন্স এবং কোহেশন। তাহলে আজকের আমাদের মার্কিং ক্রাইটেরিয়াটা হচ্ছে কোহেরেন্স এবং কোহেশন। আইএলটিএস এর 4টা মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে দিস মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে সবচাইতে ক্রিটিক্যাল ওয়ান। অর্থাৎ এটি বোঝানো হচ্ছে স্টুডেন্টদের জন্য একটা চ্যালেঞ্জ। অ্যাজ এ টিচার আমার জন্য একটা চ্যালেঞ্জ। চলুন আমরা আজকে ডিসকাস করে আসি এই 4টা মার্কিং ক্রাইটেরিয়া অ্যাড্রেস করে কিভাবে আপনি আইএলটিএস রাইটিংয়ে ব্যান্ড 7, ব্যান্ড 8 পেতে পারেন। মনে রাখবেন, অনেকে কিন্তু ব্যান্ড 9 পাচ্ছেন আইএলটিএস লিসনিং বা রিডিংয়ে, ব্যান্ড 6.5 পাচ্ছেন রাইটিংয়ে। তার পেছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে মূল কারণ হচ্ছে মার্কিং ক্রাইটেরিয়া না বুঝে লেখা। আজকে আমরা আলোচনা করব সিসি নিয়ে। প্রথম মার্কিং ক্রাইটেরিয়া আমরা আজকে অর্গানাইজেশন ডিসকাস করি। আপনি আপনার বডি প্যারাটাকে কিভাবে অর্গানাইজ করতে পারেন, কিংবা ইন্ট্রোডাকশন অথবা কনক্লুশন। যখন আমরা অর্গানাইজেশন নিয়ে ডিসকাস করব তখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার এসেটা যেন খুবই অর্গানাইজড হয়। এবং আমরা যারা বাংলাদেশি রাইটাররা যারা লিখি তাদের মূল সমস্যাটা এই জায়গায়, আমরা আসলে এসেটাকে অর্গানাইজ করতে পারি না। আমরা একটা স্যাম্পল আনসার দেখে এসে চলুন একটা বডি প্যারাগ্রাফ কেমন হওয়া উচিত। আপনারা আমার সামনে যে বডি প্যারাগ্রাফটি দেখতে পাচ্ছেন তাকে আমরা বলছি পিল। পিল মানে হচ্ছে পয়েন্ট, এক্সপ্লানেশন, এভিডেন্স এবং লিঙ্ক। এই এসটি লেখা হয়েছে স্পেস রিসার্চের একটি পয়েন্ট নিয়ে। যেমন দেখুন, স্পেস রিসার্চ একটা ভ্যালুয়েবল ইনভেস্টমেন্ট। ডিসপাইট ইজ হাই কস্ট, ইট প্রোভাইড সিগনিফিক্যান্ট বেনিফিটস টু হিউম্যানিটি। দ্যাট মিনস আমি একটা আইডিয়া ক্রিয়েট করলাম যে এই আইডিয়াটাকে আমি পরবর্তীতে এক্সপ্লেন করব। যেমন হচ্ছে আমি কি দিলাম, প্রোভাইড সিগনিফিক্যান্ট বেনিফিটস টু হিউম্যানিটি। এখন আপনার প্রশ্ন যাচ্ছে কি ধরনের বেনিফিট। দেখেন, এবার আমি এটাকে এক্সপ্লেন করলাম হোয়াই দিয়ে বা হাউ দিয়ে। The development of space technology has led to advances that impact life on Earth, such as satellite আমাদের কমিউনিকেশন ইম্প্যাক্ট করছে, তারপর নেভিগেশন বাড়িয়ে দিচ্ছে, ওয়েদার ফোরকাস্টিং করতে হেল্প করছে। দ্যাটস দ্য আমার এক্সপ্লেনেশন। দেন আমি একটা এভিডেন্স শো করলাম, নাসার একটা এভিডেন্স শো করেছে, সেখানে হচ্ছে প্রায় এত ডলার ইকোনমিক বেনিফিট পাওয়া গিয়েছে টেকনোলজি অ্যাডভান্টেজ এবং নিউ ইন্ডাস্ট্রির কারণে। দেন আমি একটা লিঙ্ক ক্রিয়েট করলাম, যেমন দেয়ারফোর যদি ইনিশিয়াল কস্ট অনেক বেশি, তারপর লং টার্ম রিটার্ন ইন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, ইকোনমিক, সোশ্যাল গ্রোথ, এই কারণে আমাদের কি করা প্রয়োজন, স্পেস রিসার্চে ইনভেস্ট করা প্রয়োজন। দ্যাটস দ্য বেসিক থিংস। অর্থাৎ আমি যখন বডি প্যারাগ্রাফটা লিখবো তখন আমার জন্য এই ধরনের অর্গানাইজেশন একটি থাকে। পিল কিন্তু একটি মাত্র আপনার জন্য মডেল, এরকম মডেল অনেক রয়েছে। তো যে কোনো একটি মডেল আপনি ব্যবহার করতে পারেন, আপনি অর্গানাইজ করতে আপনার এসেটিকে, যেটা আমরা বাংলাদেশি রাইটার হিসাবে কখনোই ব্যবহার করি না। So this is actually your body paragraph construction. এখন কোনটি তোলা যায়? মাঝখানটাই তুলি। প্রোগ্রেশন হচ্ছে কোয়েসিভ ডিভিশনের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যা যদি আপনি কখনো মিস করেন তাহলে কিন্তু আপনি ব্যান্ড 7 পাবেন না, কিন্তু ব্যান্ড 6 পাবেন। এবং এই প্রোগ্রেশন হচ্ছে দুই ধরনের, থ্রু আউট প্রোগ্রেশন এবং ওভারঅল প্রোগ্রেশন। আপনার প্রোগ্রেশনটা যদি ওভারঅল হয় তাহলে আপনি ব্যান্ড 6 পাবেন, আর যদি আপনি প্রোগ্রেশনটা থ্রু আউট হয় তাহলে কিন্তু ব্যান্ড 7 পাবেন। চলুন দেখিয়ে আসি আমরা কিভাবে আপনি প্রোগ্রেশনটাকে আমরা ওভারঅল থেকে থ্রু আউট করতে পারি। ওকে, আমরা একটি প্যারাগ্রাফ পড়ি। Some people think space research costs too much and takes away money from solving problem on Earth. অর্থাৎ নেগেটিভ পয়েন্ট লিখছি আমরা। They believe that যে টাকাটা আমরা স্পেস মিশনের পিছনে খরচ করতে পারি সেটা ইম্পর্টেন্ট ইস্যুস লাইক পভার্টি, হেলথ কেয়ার এবং ক্লাইমেট চেঞ্জ পিছনে খরচ হতে পারে। নাইস একটা পয়েন্ট। উনি একটা এক্সাম্পল দাঁড় করিয়েছেন যে নাসার যে প্রোগ্রামগুলো আছে বিলিয়ন অফ ডলার্স খরচ হচ্ছে, সেগুলো কিন্তু হেলথ কেয়ার এবং ফাইটিং পভার্টি ইমপ্রুভ করতে হেল্প করতে পারে। এখানে আমাদের সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে কি, আমরা যে লাইনগুলোতে লিখলাম পভার্টি, হেলথ কেয়ার এবং ক্লাইমেট চেঞ্জ, ঠিক একই একটা এক্সাম্পল দিলাম এই বিষয়ে, কিন্তু এই লাইনে নতুন কোনো পয়েন্ট আমাদের কি হলো না, যোগ হলো না। এখানে যদি আমি লিখে দিতাম একটা পয়েন্ট, যেমন আমি যদি বলতাম যে এইভাবে হুইচ improves our life standard, আবার ডট ডট ডট, তাহলে দেখবেন প্রতিটা লাইনে নতুন একটি কথা যুক্ত হতো। কিন্তু তো এই দিস ওয়ান অ্যাকচুয়ালি কল হচ্ছে প্রোগ্রেশন। অর্থাৎ প্রোগ্রেশন মানে হচ্ছে ঠিক আপনার সিঁড়ির মতো, আপনি প্রথম সিঁড়িতে যাবেন, তারপরে সিঁড়িতে যাবেন, তারপরে সিঁড়িতে যাবেন, তারপরে সিঁড়িতে, তারপরে সিঁড়িতে, অর্থাৎ প্রতিটি লাইনের সাথে প্রতিটি লাইনের একটা মিল থাকবে এবং নতুন নতুন কথা যুক্ত হবে। যখনই নতুন নতুন কথা যুক্ত হবে না তখনই এখানে একটা রিপিটিশন হবে,
কার সঙ্গে? আগের লাইনের সঙ্গে। এই রিপিটেশন যদি আপনি করেন তাহলে আপনার ব্যান্ড স্কোর হয়ে যাবে ব্যান্ড 6, আর রিপিটেশন ছাড়া যদি প্রতিটি লাইনে নতুন নতুন কথা যুক্ত হয় তাহলে হয়ে যাবে ব্যান্ড 7। যেমন ধরুন আমাদের এই এসেটাতে যেমন হচ্ছে আমরা প্রথমে বললাম প্রবলেমস অন আর্থ, পরের লাইনে কিন্তু প্রবলেমসের কথা বলে দিয়েছি, আর এই প্রবলেমসগুলো এই লাইনে রয়েছে সঙ্গে যুক্ত করে দিয়েছি যেটা আমাদের লাইফকে ইমপ্রুভ করে। এইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়াটাকে আমরা বলি থ্রু আউট প্রোগ্রেশন। এবার চলুন আমরা এই দুটোর মধ্যে কোনটা রাইট আগে। কোহেসিভ ডিভাইস। কোহেসিভ ডিভাইস বলতে আমরা আসলে কি বুঝি? কোহেসিভ ডিভাইস বলতে আমরা বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ড, আপনি কতটুকু ভালো লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারেন তারপর ডিপেন্ড করছে আপনার সাকসেস। সেই ফর এক্সাম্পল আপনি অনেক ধরনের কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারেন, অর্থাৎ লিঙ্কিং ডিভাইস ব্যবহার করতে পারেন। আপনি ইচ্ছা করলে অ্যাডিং ইউজ করতে পারেন, কন্ট্রাস্ট ব্যবহার করতে পারেন, আপনি কনক্লুশন লেখার জন্য কারেন্টস ব্যবহার করতে পারেন। তো বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইস আপনি কত ভালোভাবে ব্যবহার করতে পারেন তার একটি টেস্ট হবে আপনার কোহেরেন্স কোহেশনের কোহেসিভ ডিভাইসের আন্ডারে। চলুন আমরা একটা ডেমো দেখে আসি কোহেসিভ ডিভাইস আমরা কিভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি এই রাইটিংটা দেখি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের কোহেসিভ ডিভাইস। সে ফর এক্সাম্পল হাউএভার কিন্তু একটা নেগেটিভ কন্ট্রাস্ট। ফর এক্সাম্পল মানে এটা একটা এক্সাম্পল দিতে ব্যবহৃত হয়। দেয়ারফর মানে আপনি একটা কনক্লুশন বলছেন। মোর ওভার তার মানে আপনি আরেকটা পয়েন্ট যোগ করছেন। ইন অ্যাডিশন তার মানে আপনি আরও একটা পয়েন্ট যোগ করছেন। ফাইনালি মানে আপনার লাস্ট পয়েন্ট বলছেন। অ্যাজ এ রেজাল্ট মানে আপনি রেজাল্ট দিচ্ছেন। এগুলোকে আমরা বলি কোহেসিভ ডিভাইস। এগুলো আপনি কত ভালোভাবে ব্যবহার করতে পারেন তারপর ডিপেন্ড করছে আপনার সাকসেস। সে ফর এক্সাম্পল আমরা যদি এখানে বলি সাম পিপল থিঙ্ক স্পেস রিসার্চ কস্ট টু মাচ, এবং এটা প্রবলেম সলভিং করতে মানিগুলো আমাদের স্পেন্ড হওয়া প্রয়োজন, কারণ এগুলো এখান থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে। সো তারা বিশ্বাস করে মানি স্পেন্ড অন স্পেস মিশন কুড বি বেটার ইউজ ফর ইম্পর্টেন্ট ইস্যুস। দেখেন এটি হচ্ছে যে ধরনের আলোচনা, এটাও কিন্তু সেই একই ধরনের আলোচনা, কিন্তু আমাদের ক্যান্ডিডেট ভুল করে এখানে হাউএভার দিয়ে বসেছেন। এই যে উনি হাউএভার দিয়ে বসেছেন এখানে আসলে ওনাকে লিখতে হতো ফার্স্টলি। এই যেটা মিস্টেক করেছেন, এই মিস্টেক যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি কখনোই ব্যান্ড 7 পাবেন না। অর্থাৎ আপনাকে বিভিন্ন ধরনের কানেক্টরস ব্যবহার করতে হবে এবং কারেক্টলি ব্যবহার করতে হবে। যদি আপনি তা করতে পারেন, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া ফর গেটিং ব্যান্ড 7 ইন কোহেরেন্স অ্যান্ড কোহেশন। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে প্যারাগ্রাফিং। মনে করি আমরা একটা 4টা প্যারা এসে লিখবো তাহলে তো আমার এসে হয়ে গেল, তাই না? আসলে ব্যাপারটা কিন্তু এরকম নয়। ব্যাপারটা হচ্ছে প্যারাগ্রাফিং আপনাকে এমনভাবে করতে হবে যেন আপনার পুরো এসের আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে একটা মাত্র সেন্ট্রাল টপিক থাকে। যদি আপনার একটা সেন্ট্রাল টপিক থাকে তাহলে আপনি ব্যান্ড 7 পাবেন, আর যদি সেন্ট্রাল টপিক অনেকগুলো হয়ে যায় তাহলে কিন্তু আপনি ব্যান্ড 6 পাবেন। সেই ফর এক্সাম্পল আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। চলুন আমাদের যে এসেটাতে আমরা দেখতে পাচ্ছি এসেটাতে লেখা রয়েছে কি যে পিপলদের রিস্ক নেওয়া উচিত তাদের প্রফেশনাল লাইফে এবং পার্সোনাল লাইফে, এবং এটার অ্যাডভান্টেজেস কি আবার ডিসঅ্যাডভান্টেজেস কি। তাহলে এই যে এসেটার মধ্যে দেখেন আমাদের দুটো পয়েন্ট রয়েছে, একটা হচ্ছে প্রফেশনাল লাইফ, একটা হচ্ছে কি পার্সোনাল লাইফ। তাহলে আপনি অ্যাডভান্টেজ লিখছেন পার্সোনাল লাইফের এবং ডিসঅ্যাডভান্টেজ লিখছেন প্রফেশনাল লাইফের, তাহলে কিন্তু হবে না। আপনাকে পার্সোনাল লাইফের একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া উচিত, আর প্রফেশনাল লাইফের একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দেওয়া উচিত। তাহলে আমি যদি এইভাবে বডি প্যারাগ্রাফটা সাজাই, আমার প্রথম বডি প্যারাগ্রাফে আপনি প্রফেশনাল লাইফের একটা অ্যাডভান্টেজ দিলাম, একটা ডিসঅ্যাডভান্টেজ দিলাম, আর সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমি পার্সোনাল লাইফের একটা অ্যাডভান্টেজ দিলাম, একটা ডিসঅ্যাডভান্টেজ দিলাম। তাতে কি হলো দেখেন, আমার এই এসেটাতে প্রথম বডি প্যারাগ্রাফের মধ্যে একটাই টপিক থাকলো, সেটা হচ্ছে প্রফেশনাল লাইফ। দ্বিতীয় এসেটাতে আমার আরেকটা হচ্ছে টপিক থাকলো, তা হচ্ছে পার্সোনাল লাইফ। তার মানে আমার পুরো প্যারাগ্রাফের টপিক কিন্তু একটাই, সেটা হচ্ছে কি পার্সোনাল লাইফ একটা, আর একটা হচ্ছে প্রফেশনাল লাইফ। আবার এইরকম একটি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি আপনার আরেকটি এসে আসে, যেমন স্টাডি অ্যাব্রডে, যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইখানে আমি যদি শুধু সুবিধাগুলো লিখি এক প্যারাগ্রাফের মধ্যে, শুধু অসুবিধাগুলো লিখি আরেক প্যারাগ্রাফের মধ্যে, আমার কোনো সমস্যা নেই। এটা কিন্তু লজিক্যাল প্যারাগ্রাফিং হয়েছে। আমার অ্যাডভান্টেজ হচ্ছে হলো সেন্ট্রাল টপিক, এখানে অ্যাডভান্টেজ হচ্ছে হলো এখানে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হলো আরেকটি সেন্ট্রাল টপিক। কাজেই এখানে কিন্তু আমি 4 প্যারাতে লিখছি, কিন্তু আমার কিন্তু প্যাটার্নটা ডিফারেন্ট হয়ে গেল। অর্থাৎ এসের কাইন্ডের উপর ডিপেন্ড করে প্যারাগ্রাফিং ডিফারেন্ট হলো, এসের টপিকের উপর ডিপেন্ড করে প্যারাগ্রাফিং ডিফারেন্ট হলো। এই লজিক্যাল প্যারাগ্রাফিং ইউজটা আপনার মাথার মধ্যে আছে কিনা? যদি থাকে ব্যান্ড 7, না থাকলেই ব্যান্ড 6। এই এপিসোড হচ্ছে তাদের জন্য যারা আসলে 6.5 থেকে কোনোভাবেই 7 পাচ্ছেন না, তাদের জন্য।
ভালো করে লক্ষ্য করুন, এই মার্কিং ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, আমি আশা করি আর যদি প্রপার ফিডব্যাক পান, ওকে, ব্যান্ড 7 আপনি রাইটিং টাস্কে অবশ্যই পাবেন। সঙ্গে থাকুন আমাদের সাথে, আমাদের আরও কিছু চমৎকার সিরিজ নিয়ে এসছে আপনাদের জন্য IELTS রাইটিংয়ের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।